আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে আলোচনা করছি একজিমা নিয়ন্ত্রণের জন্য ঔষধের পাশাপাশি আমাদেরকে ঘরোয়াভাবে যেভাবে স্বাস্থ্য সচেতন থাকতে হবে সেই বিষয়গুলো নিয়ে। বলে রাখা ভালো, একজিমা একটা দীর্ঘমেয়াদী রোগ। এটা যেমন একদিনে শরীরে প্রকাশ পায় না, আবার প্রকাশ পেলেও কি হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি বা আদার্স কোনো প্যাথিতে খুব সহজে এটা যেতেও চায় না। কিছু স্টেরয়েড ওষুধ আছে যেগুলো হোমিওপ্যাথিতেও ব্যবহার করা হয়, অসাধু ডাক্তাররা ব্যবহার করে থাকেন, এবং অ্যালোপ্যাথিতেও এগুলো হর হামেশাই তাদের রেজাল্টটাকে পাবলিশ করার জন্য ব্যবহার করা হয়। 24 ঘন্টা থেকে 72 বা 48 ঘন্টার মধ্যে স্কিন থেকে একজিমাগুলো পরিপূর্ণভাবে চলে গেলেও এরপরে যখন আবারও ফিরে আসে তখন প্রথম অবস্থার থেকে আরও বিকট অবস্থা, বিভৎস অবস্থায় ফিরে আসে। আমার এই কথার সঙ্গে একমত অনেকে নাও হতে পারেন, কিন্তু আমি যেহেতু একজন হোমিওপ্যাথির ক্রনিক প্র্যাকটিশনার এবং 3rd 4th স্টেজে আমাকে যেহেতু রুগী দেখতে হয়, সিভিয়ার কন্ডিশনের যেহেতু রুগী দেখতে হয়, তাই আমার এই কথাগুলো আপনাদের মনে না লাগলেও আপনাদেরকে শুনতে হবে, বুঝতে হবে, কারণ আমি এর প্রত্যক্ষ সাক্ষী, যেহেতু আমি এগুলো ফেস করছি। আচ্ছা, হোমিওপ্যাথিতে যদি চিকিৎসা নেন তাহলে আমাদের সিমটমস অনুযায়ী চিকিৎসা হয়। একজিমা কেন্দ্রিক স্পেসিফিক কোনো ঔষধ নেই, তবে ইউনিক কিছু সিমটমস অনুযায়ী আমরা ট্রিটমেন্ট নিই। অনেক সময় একজিমা যদি আপনার বডিতে সাপ্রেসড হয়ে থাকে সেক্ষেত্রে ঔষধ খাওয়ার পরে ওটা স্কিনে ভেসে আসতে পারে, এবং যদি একটু ধৈর্য থাকে বা ধৈর্য ধরেন আস্তে আস্তে এত দ্রুত সময়ের মধ্যে ওটা চলে যায় যে ভবিষ্যতে আর কখনো ব্যাক করে না। এরকম বহু কেস আমার কাছে আছে, আমি দেখেছি। আচ্ছা, এখন কথা হলো, আমরা দীর্ঘদিন ওষুধ খাচ্ছি কিন্তু ভালো তো হচ্ছে না, ভালো তো হচ্ছে না। 1 বছর, 2 বছর, 3 বছর বহু অ্যালোপ্যাথি ট্রাই করেছি, কাজ হচ্ছে না। বহু হোমিওপ্যাথি ট্রাই করেছি, কাজ হচ্ছে না। বহু আয়ুর্বেদিক ট্রাই করেছি, কাজ হচ্ছে না। আমার কি আর ভালো হবে না? এই যে হতাশা, ভালো না হওয়ার জন্য একটা যে খারাপ লাগা, হোপলেস, আশাহীনতা, এই সিমটমসগুলোকে আমরা প্রাধান্য দিয়ে ওই সকল রোগীদের ট্রিটমেন্ট করে থাকি। তাই হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার আগে আমি বলি, মানে এই কথার সঙ্গে অনেকে একমত না হলেও আমি বলবো, ডিগ্রির দিকে না দৌড়িয়ে, বহু ডিগ্রি টাইটেল লাগিয়ে রেখেছে, কিছু নেই, আমি দেখেছি এরকম। কিন্তু আমার যিনি একজন ওস্তাদ ছিলেন আর কি, তার কোনো ডিগ্রি ছিল না, একটা ডিপ্লোমা ডিগ্রি ছিল। অনেক বড় বড় এমডি করা যারা আছেন তাদের কাছেও যে কেসগুলো সারেনি, তার কাছে দুধ ভাতের মতো, পানির মতো 2, 4, 5 মাস, 6 মাস, 1 বছরে ভালো হয়ে গেছে। আমাদের হোমিওপ্যাথিতে অভিজ্ঞতার বাইরে কিছু নেই। এক পড়াশোনা, আর একটা হচ্ছে সরাসরি প্র্যাকটিস। এই বিষয়গুলো একটু মনে রাখবেন। এগুলো কেন বললাম? সচেতনতার জন্য। আপনি ওই যে বললাম না, বহু হোমিও ডাক্তার দেখিয়েছি, কাজ হয়নি, এই যে এই কথাগুলো যে বলেন, আপনি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাননি, গেলে অবশ্যই কাজ হইতো। এখন আসি মূল কথায়, সচেতনতা কি? প্রথম কথা হচ্ছে আক্রান্ত স্থানের যত্ন আপনাকে নিতে হবে। আমি কিছু নোট করে রেখেছি আমার খাতায়, যেগুলো ঔষধের পাশাপাশি পথ্য হিসাবে রোগীদেরকে ব্যবহার করে আমি রেজাল্ট পেয়েছি,
সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা অন্য ডাক্তারের সঙ্গে চিকিৎসা নিচ্ছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, ওনার ট্রিটমেন্টের পাশাপাশি আমার এই কথাগুলো একটু ফলো করবেন। তাহলে আক্রান্ত স্থানের প্রথম কথা কি, যত্ন নিতে হবে। কিভাবে? ধরুন আক্রান্ত স্থানটা ড্রাই, আপনাকে ওইখানে ময়শ্চারাইজ করে রাখতে হবে। এখন অনেক হোমিওপ্যাথি ডাক্তার বলবেন আমাদের এক্সটার্নাল ইউজ করতে নেই। কষ্টটা রুগীর, আপনার না। আপনাকে উত্তর আমি এতটুকু দিলাম, কষ্টটা রুগীর, আপনার না। আপনি তৈরি করেন, আপনি ক্লার্কের দিকে ফলো করেন, বরিকের দিকে ফলো করেন, মাঠে খেলোয়াড় প্লেয়ার যে ডাক্তারগুলো ছিল তাদের দিকে ফলো করেন। এটা 1996 নয়, 1992 নয়, 1986 নয়, এটা 2025। খুব সচেতন হইতে হবে আপনাকে। অবস্টিনেট চিন্তা ভাবনার কোনো স্থান চিকিৎসা বিজ্ঞানের কোথাও নেই, এবং 100% গ্যারেন্টিমূলক শব্দ চিকিৎসা বিজ্ঞানের কোথাও নেই। রোগীকেও চেষ্টা করতে হবে, রোগীর চেষ্টার অনুপাতে ডাক্তারকেও চেষ্টা করতে হবে। তবেই গা ডাক্তার এবং রোগীর দৌড় যদি সমান হয়, তবেই গা একটা রোগ থেকে একটা রোগী নিস্তার পাবে এবং ওই রোগের ক্ষেত্রে একজন ডাক্তার সফলতা অর্জন করবে। এর বাইরে দ্বিতীয় কিছু চিন্তা করলে হবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উত্তপ্ত গরম পানি। অনেক সময় দেখি একজিমার পেশেন্টরা উত্তপ্ত গরম পানি দিয়ে, মানে যেটাতে স্কিন পুড়বে না এরকম, তুলাতে করে কটনে করে দিয়ে ওই আক্রান্ত স্থানটা ধুয়ে থাকেন। আমি রুগীদের থেকে শুনেছি আর কি। প্লিজ এটা এড়িয়ে চলতে হবে। দেখেন ওই জায়গাটা ড্রাই, এই জন্য ময়শ্চারাইজারের কথা বলছি। ভালো মানের বহুত আছে আমাদের হোমিওপ্যাথিতে, ওইগুলো তৈরি করে দেওয়া হয়। অভিজ্ঞ ডাক্তাররা এগুলো তৈরি করে লাগাইতে দিতে পারে। ওটা বাইরের থেকে যে জীবাণুগুলো, যে ধুলাগুলো অ্যাটাক হচ্ছে ওইগুলো থেকে বাঁচার জন্য আর কি। ওইগুলোর দ্বারা যে সংক্রমণ হচ্ছে ওইটা থেকে বাঁচার জন্য মূলত গরম পানি এড়িয়ে চলতে হবে। কুসুম, ওয়ার্ম, যেটা মুখে দিলেও আপনি ঢকঢক করে 1 মগ পানি 1 সেকেন্ডে খেতে পারেন। এটা উদাহরণ হিসাবে বলছি আর কি। এইরকম পানি দিয়ে আপনি ওয়াশ করতে পারেন বা গোসল করতে পারেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ত্বকের যত্নের মধ্যে আপনি কাপড় চোপড় যেগুলো পরবেন এগুলো নরম হইতে হবে, সুতি কাপড় হইতে হবে। আপনি যদি গোসলের পরে তয়লা ইউজ করেন, খসখসে নয়, সফট নরম হইতে হবে, সিনথেটিক হইতে হবে যেন। এবং ওই যে আপনি গোসল করলেন, করার পরে অবশ্যই ডিটারজেন্ট দিয়ে বা অ্যান্টিসেপটিক যেগুলো আছে স্যাভলন সহ আরও, এগুলো দিয়ে ধুয়ে ওই কাপড়টা রোদে শুকাইতে হবে। একজিমা ভালো না হওয়ার পেছনে একটা বড় কারণ, আমার কাছে সাধারণত যে রুগীগুলো আসে এরা বদ্ধ ঘরে মধ্যে থাকে, এমন জায়গায় বসবাস করে যে সেইখানে রোদ আলো বাতাস পর্যাপ্ত নেই, স্যাঁতসেঁতে ড্যাম্প। এই ধরনের স্থানে যদি আপনি বসবাস করে থাকেন আর আপনি ওই একজিমা সারানোর জন্য ডাক্তারের পর ডাক্তার যদি পরিবর্তনও করতে থাকেন, খুব বেশি ভালো রেজাল্ট পাবেন বলে আমি মনে করছি না। কারণ মিরপুরের একটা রুগীর কথা আমার মনে পড়ে, তাকে দীর্ঘদিন আমি ট্রিটমেন্ট করেছি, নো রেজাল্ট, কোনো রেজাল্টই পাইনি প্রায় 9 মাসের মতো। রুগীও আমাকে ছাড়বে না, আমার প্রতি এতটা আত্মবিশ্বাস তার তৈরি হয়েছে যে স্যার শেষ হইলে আপনার কাছে হবে, নয়তো আর কেউ পারবে না। আমি 9 মাস পরে আমি নিজেই একটু লজ্জিত বোধ করছিলাম যে কেন সারছে না রুগীর আমার প্রতি এত কনফিডেন্স, বাট আমি সারাইতে পারতেছি না। এটা কি লজ্জার বিষয় নয়? বিবেক নড়া দিল, কারণ আমি বিবেক দিয়ে ট্রিটমেন্ট করি। আমি একজন হোমিওপ্যাথ, আমার ভেতরে তৃতীয় একজন শক্তি আছে যিনি আমাকে নাড়া দেয়, পরিচালনা করে। আমি শৌখিনতা করতে পারি না, যতটুকু প্রয়োজন সে আমাকে ততটুকুর মধ্যেই রাখে আর কি। তো তখন নাড়া দিল, আমি আবারও ওনার কেস টেকিংটা রিক্যাপিচুলেট করলাম, রিক্যাস্টেকিং করলাম,
পরে উনি বলছে যে আমি আগের বাসায় ছিলাম তখন কিছুটা কম ছিল, কিন্তু বর্তমানে যে বাসাটায় আছি এক সাইড ফাঁকা ছিল, প্রচুর রোদ আসতো, কিন্তু কিছুদিন হলো ওইখানে বিল্ডিং উঠেছে, তারপর থেকে আবারও আগের বাসার মতোই স্যাঁতসেঁতে হয়ে গেছে। মানে আমি পেছনের দিকে থাকি, আমার পেছন সাইডস কোনো দিক দিয়েই কিঞ্চিত আলো বাতাস ঢোকার বুদ্ধি নেই, আমাকে লাইট জ্বালিয়ে থাকতে হয়। আপনার আসবাবপত্রে সাদা পড়ে, বললাম বলে এই তো প্রতিদিন আমাকে মুছতে হয়। ও একজিমার রোগী, আমি কি করে সারাবো? বলবেন আমাদের হোমিওপ্যাথিতে ন্যাট্রাম সাল্প আছে, সেটা দিলেই তো সেরে যায়। এই দেখেন আবার কুসু দেখালাম, ছাড়বে না। বাস্তব সত্য কথা কি জানেন? রুগীকে ফোর্স করে ওই বাড়ি আমি চেঞ্জ করিয়েছি এবং টপ ফ্লোরে আমি বাসা নিয়েছি। উনি নিয়েছেন, এরপর থেকে উনি আমার কাছে আসেন, যে ওষুধই দিই ম্যাজিকের মতো কাজ করে। এখন 90% উনি সুস্থ। একজন মহিলা পেশেন্ট, সিরিয়াস জায়গাগুলোতে একজিমা ছিল, যেটা সোশ্যাল মিডিয়াতেও যদি আমি প্রকাশ করি ধরে নেবে, কমিউনিটি গাইডলাইন আসবে, জন্য প্রকাশ করতে পারছি না, তবে ওনার ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এরপরে হচ্ছে ধুলোবালি এড়িয়ে চলতে হবে। সুগন্ধিযুক্ত যত কিছু আছে, ডিটারজেন্ট বলেন, সাবান বলেন, শ্যাম্পু বলেন, হ্যান্ড ওয়াশ বলেন, এগুলোকে ছুঁড়ে ফেলতে হবে। এগুলোকে ছুঁড়ে ফেলতে হবে। আপনাদেরকে শুষ্ক যে জায়গাগুলো, ড্যাম্প ওয়েদারগুলো বা বাসাগুলো, স্থানগুলো বসবাসের, এড়িয়ে চলতে হবে। খাদ্য অভ্যাসের মধ্যে যেগুলো বলবো, অ্যালার্জি জাতীয় খাবারগুলো এড়িয়ে চলাটাই ভালো। অ্যালার্জি জাতীয় খাবারগুলো এড়িয়ে চলাই ভালো, দুগ্ধজাত খাবারগুলো এড়িয়ে চলাই ভালো। এছাড়াও সয়াবিন, বাদাম, ডিম, যেগুলোতে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে, কিছুটা মাইনাস করে চলবেন, একেবারে নিষেধ করতে পারছি না। ওমেগা 3 খেতে পারেন, এটা অত্যন্ত প্রয়োজনীয় স্কিন ডিজিজে যারা আক্রান্ত তাদের জন্য। শাকসবজি, ন্যাচারাল শাকসবজিগুলো খাওয়ার চেষ্টা করবেন। যারা বড় হয়েছেন, অনেক সময় চর্মরোগ সারতে বাধাগ্রস্ত হয়েছি আমি স্ট্রেসের কারণে। অতিরিক্ত মানসিক চাপ, প্লিজ এটা কমিয়ে আনবেন। শুধু চর্মরোগ না, আপনার কোনো রোগই সারবে না। পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন, যদি না ঘুমান সমস্যা। যদি বাচ্চাদের হয়ে থাকে, বাচ্চাদের জন্য এগুলা অ্যাপ্লাই করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে মায়ের যদি ব্রেস্ট ফিডিং করে, মাকে সচেতন থাকতে হবে। বাচ্চার কাপড় চোপড়গুলো অন্যদের কাপড় চোপড়ের সঙ্গে মিক্সড না করে আলাদা ধুয়ে রোদে শুকাইতে হবে। এবার বলবেন আমি বাড়িতে তো ওই চুলোর ওপরে রেখে শুকাই, না, চলবে না, রোদে দিতে হবে। এবং দুপুর টাইমের পুরোপুরি রোদটা যেন পেয়ে থাকে। ওই বেলকনিতে, ঘরের মধ্যে, এখানে ওখানে, আন্দারে বান্দারে, কোনায়, এলাকার ভাষা বলছি আর কি, এগুলো করলে চলবে না। বাচ্চাদের যদি হয়ে থাকে নখগুলো ছোট করে রাখতে হবে। বড়দের ক্ষেত্রেও নখগুলো ছোট করে রাখতে হবে। সাধারণত একজিমার চুলকানিগুলো, স্ক্যাবিসের চুলকানিগুলো রাত্রেবেলা বাড়ে, হালকা বৈরি বাতাস হলে বাড়ে। তার আগেই ময়শ্চারাইজার ইউজ করলে অনেক সময় এগুলো কমে যায়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। আচ্ছা, পরিবেশগত কিছু কারণ আছে, তার মধ্যে বলেছি ধুলোবালির কথা বলেছি অলরেডি। অতিরিক্ত গরম ঠান্ডা জায়গাগুলো অ্যাভয়েড করে চলতে হবে। আর্দ্র আবহাওয়াগুলো মোকাবেলা করে চলতে হবে, ফেস করে চলতে হবে। মানসিক দিকটা বললাম। ঔষধ আমি লক্ষ্য করি, আমিও এগুলো ফেস করি আর কি। একজন ডাক্তারের কাছে আপনি চিকিৎসা নিচ্ছেন, ভালো হচ্ছে না বা সময় লাগছে, আপনি আরেকজন ডাক্তারকে নক করেন, সে 2-4টা সিমটম শুনে একটা ওষুধ বলে দেয়, আপনি খান। ওটাও খান, আগের ডাক্তারেরটাও খান, আপনি যাকে অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় নক করেছেন তার কাছেও খান। এটা ভুল। অ্যালোপ্যাথি দেখান আর হোমিওপ্যাথি দেখান। একজিমার ক্ষেত্রে ডাক্তার পরিবর্তনের বিষয়ে খুব সচেতন হইতে হবে, তা না হলে আপনি বিপদে পড়বেন। আর একটা বিষয় বলি,
অনলাইনে একজিমার বিষয়ে কেউ ট্রিটমেন্ট নেবেন না, বিশেষ করে হোমিওপ্যাথি ডাক্তারদের কাছ থেকে। সে যত বড় মাপের ডাক্তার হোক, বলেন পৃথিবীর 1 নাম্বার ডাক্তার উনি চেহারা দেখলে, চুল দেখলে, চেহারা দেখলে, কথা বলার স্টাইল দেখলে রোগীর অনেক কিছু বুঝতে পারে। অনলাইনে কোনো চিকিৎসা করবেন না। আমি বাধ্য হয়ে অনলাইনে ট্রিটমেন্ট করি অনেক কেসের, কিন্তু আমি স্পষ্ট বলছি আমি অনলাইনে হোমিওপ্যাথি চিকিৎসার বিপক্ষে। অনেক ডাক্তাররা পয়সার নেশায় বলে আমাদের হোমিওপ্যাথি সিমটমস। আমার কাছে হাজারো প্রমাণ আছে, আমি দিতে পারবো। রোগী অনলাইনে এক ধরনের তথ্য দিয়েছে, আমি ভালো করতে পারছিলাম না, ওকে সামনাসামনি কেস টেকিং করেছি, যে তথ্যগুলো অনলাইনে দিয়েছিল তা পরিপূর্ণ উল্টাপাল্টা দিয়েছিল। পরবর্তী কেস টেকিংয়ে ওষুধ দিয়ে দুবারে ওষুধে উনি ভালো হয়ে গেছে। এগুলো প্রমাণ। আরও একটা বিষয় বলি, ব্যবসায়ী হোমিওপ্যাথিতে ভরে গেছে, সচেতন হবেন। আমি অন্য কারো বিষয়ে কথা বলবো না, নিজেরটার বিষয়ে সচেতন করছি। কারণ আমার কাছে 3rd স্টেজের রোগীগুলো আসে, যেগুলো অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি ফেরত 100 জনের মধ্যে 95 জনই এরকম, যেটা আমার দেখতে কষ্ট হয়। আর এই জন্যই আমি আমার জায়গা থেকে সচেতন করছি। অন্য ডাক্তারদের সঙ্গে আমার দ্বিমত হতেই পারে, সেটা ব্যাপার না, কারণ আই ডোন্ট কেয়ার। আচ্ছা, আরেকটা বিষয় হলো, আক্রান্ত স্থান যখন লালচে হবে, বাচ্চাটাকে একটা নাতিশীতোষ্ণ জায়গায় রাখার চেষ্টা করবেন বা পেশেন্টকে রাখার চেষ্টা করবেন। প্লিজ কোনো ধরনের একজিমায় বা চর্মরোগে বাহ্যিক ভালো করার জন্য ময়শ্চারাইজার কখনো ভালো করতে পারে না, সফট করে রাখতে পারে। ভালো করার উদ্দেশ্যে যে অমুক ক্রিমটা লাগান, এটা দিয়ে এটা বানাই দিছি, লাগান ভালো হয়ে যাবে, এই ধরনের ভালো হওয়ামূলক কোনো ধরনের মলম এবং ক্রিম লাগাবেন না। যদি লাগান ভালো হইতে পারে, কিন্তু ওই যে আলসারেটেড পয়েন্টগুলো চলে যেতে পারে, কিন্তু সেটা আবার যখন ফিরে আসবে বিভৎসভাবে ফিরে আসবে। এবং যদি সাপ্রেসড হয়ে যায়, বিভিন্ন ধরনের অজানা রোগগুলো শরীরের মধ্যে তৈরি হতে থাকবে, সেটা একটা সময় গিয়ে আপনি আর নিয়ন্ত্রণে আনতে পারবেন না। এই বিষয়গুলো ফলো করবেন। বাচ্চাদের ক্ষেত্রে খুব কেয়ারফুল হবেন। ইনশাআল্লাহ হোমিওপ্যাথি চিকিৎসা নিতে থাকলে ধৈর্য ধরে একজিমা, স্ক্যাবিস সহ আরও যত ধরনের স্কিন ডিজিজ আছে, ইভেন সোরিয়াসিস পর্যন্ত ভালো হয়। কামব্যাক করেনি ভালো হওয়ার পরে, এরকম পেশেন্টও আমি দেখেছি, আমার কাছেই ফলো আপে আছে। স্বাস্থ্য সচেতনতার বাইরে কোনো কথা নেই। আজ এখানেই রাখছি। এই কথাগুলো মেনে চলবেন, প্লাস যে ডাক্তারদের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন কন্টিনিউ করবেন। আশা করি খুব অল্প সময়ের মধ্যে একজিমা থেকে আপনি ফিরে আসতে পারবেন। আল্লাহ হাফেজ।